আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫ টি উপজেলা প্রভারের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৯৬ তম উপজেলা ফেনীর পরশুরামে। তো চলেন শুরু করি। পরশুরাম আয়তনে ফেনীর সবচেয়ে ছোট উপজেলা। এটি বাংলাদেশের একমাত্র উপজেলা যার ৩ দিকেই ভারত। শুধুমাত্র দক্ষিণে ফেনীর ফুলগাজী উপজেলা। এই উপজেলার পরশুরাম চৌধুরী নামে এক ব্যক্তির নামানুসারে এই উপজেলার নামকরণ হয় পরশুরাম। আজকের ভিডিওতে ঘুরব পরশুরাম উপজেলার সীমান্তবর্তী কিছু সুন্দর জায়গায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাটির ভাগ নামে পরিচিত এই ফেনীর শমশেরগাজী আর পরশুরাম উপজেলার ঘোরাঘুরিটা আমি শুরু করেছি এই শমশেরগাজীর স্মৃতিবিজড়িত একটি স্থান থেকে। আমার ঠিক পিছনে যে দিঘিটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শমশেরগাজীর দিঘি। শমশেরগাজী ছিলেন ব্রিটিশ বিরোধী এক বিপ্লবী রাজা। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পর তিনি শহীদ হন। তার রাজত্বকালে তিনি এই অঞ্চলের মানুষের সুপেয় পানির জন্য এই দিঘিটি খনন করেছিলেন। ফুলগাজী উপজেলা ঘোরা শেষ করে বক্স মাহমুদ বাজার থেকে পরশুরাম উপজেলা যাওয়ার পথে নেমে গেলাম সাতকুচিয়া ঈদগাহের পাশে অবস্থিত ঐতিহাসিক এই শমশেরগাজীর দিঘির পাড়ে। আজকে প্রচণ্ড গরম, তাই দিঘির পানিতে লাফালাফি ঝাপাঝাপি কিন্তু খুব ভালোই লাগলো। যদিও আমি খুব মিস করলাম, কারণ ট্যুরে বের হয়েছি, এখন ড্রেস আপ আসলে সেরকম নাই যে লাফালাফি ঝাপাঝাপি করব। তবে এই দিঘির পাড়ে থাকতে থাকতেই হচ্ছে জোহরের আজান হয়ে গেল। এখন এই শমশেরগাজীর দিঘির পাড় থেকে চলে যাব একটা এখানকার পরশুরামের খুব বিখ্যাত একটা মসজিদে জোহরের নামাজ পড়ব। দিঘির পাড় থেকে অটোতে আসলাম পরশুরাম ডাকবাংলো মোড়ে। এরপর পরশুরাম পাওয়ার স্টেশনের পাশের এই রাস্তা ধরে হাঁটতেই চোখে পড়ল মসজিদটি। এটি প্রায় ১৫০ বছরের প্রাচীন একটি মসজিদ। মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ আলী। তিনি ছিলেন এখানকার তালুকদার। ৩ গম্বুজ বিশিষ্ট সুন্দর এই মসজিদটি নির্মিত হয় ১৮৭০ সালে। মসজিদের পাশে আছে একটি মাদ্রাসা ও সুন্দর একটি পুকুর। মসজিদটি নিয়মিত সংস্কার করায় বাইরের দিক থেকে দেখতে মসজিদটি এখনো আগের মতোই আছে। তবে মসজিদের ভেতরের সবকিছু কিন্তু চেঞ্জ করে ফেলা হয়েছে টাইলস করে। আসলে এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যায়, তাই হচ্ছে এগুলো সব নতুন করে টাইলস করা হয়েছে। সামনের পুকুর ঘাটে অজু করে জোহরের নামাজ আদায় করে নিলাম। পুকুর পাড়ে এত সুন্দর করে বসার জায়গা করা, এখানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে আপনি আড্ডা দিতে পারবেন। এত সুন্দর একটা জায়গা, মসজিদের পরিবেশটা এত সুন্দর। মসজিদের উত্তর পাশের রাস্তা ধরে হাঁটলেই এই মসজিদের প্রতিষ্ঠাতার বাড়ি, যেটি সলিয়া সাহেব বাড়ি। যদিও পুরনো সেই বাড়ি ঘরগুলো এখন আর নেই, তবে ছোট একটি ঘর এখনো রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে। আমার পিছনের যে ঘরটা, এটা কিন্তু বানানো হয়েছিল ১৯৪৮ সালে, আজ থেকে প্রায় ৭৭ বছর আগে। মসজিদের পশ্চিম দিকে আছে সলিয়া সাহেব বাড়ির পারিবারিক কবরস্থান। শমশেরগাজীর দিঘি থেকে হচ্ছে একটা অটো নিয়েছিলাম। একটা অটো নিয়ে হচ্ছে আমাকে মেইন রোডে নামাই দিল সাহেব বাড়ির। আর পিছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সুন্দর তাল গাছের সারি মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটা দিয়ে হেঁটেই হচ্ছে এই মসজিদটার সামনে চলে আসছে। এখান থেকে আসতে খুব বেশি সময় লাগে না, ১ মিনিট খানেকের মতো হাঁটলেই হচ্ছে মসজিদ। পুকুর ঘাটে বসে এখানকার মাদ্রাসার ছাত্রদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন যাব পরশুরাম উপজেলার দিকে। এখানের একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে বাজারটা ঘুরে দেখলাম। বাজার থেকে এখন যাব বিলোনিয়া স্থলবন্দরের দিকে।
এখান থেকে যে কোনো সময় বিলোনিয়ার অটো পাওয়া যায়, ভাড়া পড়লো 30 টাকা। চলে আসলাম হচ্ছে বিলোনিয়া স্থলবন্দরে। বাংলাদেশে টোটাল 24টা স্থলবন্দর আছে, এর মধ্যে এটা হচ্ছে 17তম। আর এই যে বাংলাদেশের পিলার, পিছনে হচ্ছে ইন্ডিয়ার গেট। এখান থেকে কিন্তু আগরতলা মাত্র 92 কিলোমিটার। সো পাসপোর্ট ভিসা থাকলে আগরতলা এখান থেকে খুব কাছেই বলা যায়। এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের একমাত্র রপ্তানিমুখী একটা স্থলবন্দর, অর্থাৎ এখান থেকে হচ্ছে ইন্ডিয়াতে সবকিছু এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয় এদিক দিয়ে খুব কম। আর ট্রাকগুলো হচ্ছে দাঁড়ায় আছে বাংলাদেশের। ওরা হচ্ছে এখন এই সিমেন্ট টিমেন্ট এখান থেকে যা আছে এগুলো সব নিয়ে এখন ঢুকবে ইন্ডিয়াতে। ঢুকবেন এখন? এখন না, একটু পর ঢুকবো আরে। ও, কি নিয়ে যাবেন আপনাদের? সিমেন্ট এগুলা। ও, আপনাদের ভিসা পাসপোর্ট লাগে না? জি না, ও, এমনি ঢুকতে পারেন? ওকে এমনিতে লাইসেন্স হলে হয় শুধু। ও, কতদূর পর্যন্ত যাবেন? এই 1 কিলোমিটার। ও, এরপরে আবার ব্যাক করবেন? জি। অটো থেকে নেমে এই পর্যন্ত সবাই আসতে পারে। এরপর বিজিবি চেকপোস্ট আছে, তাদের কাছে রিকোয়েস্ট করলে সীমানা পিলার পর্যন্ত ঘুরে দেখতে দেয়। এটা হচ্ছে 2160 নাম্বার পিলার। আর ফুলগাজীতে যে একটা মসজিদ দেখছিলাম ওইখানে পিলার নাম্বারটা ছিল 2171। তার মানে এখান থেকে ফুলগাজী পর্যন্ত টোটাল আরো 10টা এরকম পিলার আছে। একসময় ফেনী সদর থেকে এই স্থলবন্দর পর্যন্ত ছিল রেল যোগাযোগ, যেটি 1997 সালে বন্ধ হয়ে যায়। তবে বিলোনিয়া রেল স্টেশনটি এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে এই বিলোনিয়া থেকে বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে এখন যাব এরকম বর্ডারের পাশে আরেকটা জায়গায়, এবং ওই জায়গাটা মনে হয় যে পরশুরামের খুব সুন্দর একটা জায়গা, ওইটা একটা রাবার বাগান। এই জায়গাটা ফেনী করিডোরে বাংলাদেশের লাস্ট পয়েন্ট। আর এরকম জায়গায় যেতে সবচেয়ে কষ্ট হয় কারণ সরাসরি কোনো অটো পাওয়া যায় না। বিলোনিয়া থেকে উপজেলায় ব্যাক করে আরেক অটোতে গেলাম সুবার বাজার, এরপর সেখান থেকে ভ্যানে রাবার বাগান। ফাইনালি চলে আসলাম আমার পরশুরাম উপজেলার সর্বশেষ গন্তব্য। এটা হচ্ছে একটা রাবার বাগান, আর এই রাবার বাগানটা হচ্ছে একদম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মোটামুটি নোম্যান্স ল্যান্ডের 200-300 মিটারের মধ্যে, এবং বিশাল বড় একটা রাবার বাগান। তবে এখানে আসার সময় হচ্ছে বেশ জেরার সম্মুখীন হইতে হইলো এখানকার স্থানীয় মানুষজনের কাছে, কারণ নর্মালি এটা হচ্ছে বর্ডার এরিয়া। তো বুঝতেই পারতেছেন এখানে আসলে অনেক ধরনের জিনিসপাতি হয়। তো এই জন্য আর কি বারবার সবাই জিজ্ঞেস করতেছিল কেন আসছেন, কোত্থেকে আসছেন, কি করবেন, কেন যাবেন, কোথায় যাবেন, কোন দিকে যাবেন, অনেক কোশ্চেন, অনেক কিছু। তো যাই হোক, 2বার গাড়ি চেঞ্জ করলাম পরশুরাম থেকে, তারপরে এখানে চলে আসলাম। এটা ফেনীর একমাত্র রাবার বাগান। 2010 সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এটি গড়ে তোলেন হাজী মোহাম্মদ মোস্তফা। জায়গাটা আসলেই অনেক সুন্দর। ফেনী জেলায় ঘুরতে আসলে আমি মনে করি এই জায়গাটা অবশ্যই সেই লিস্টে থাকা উচিত। প্রায় 25 একর জায়গা জুড়ে বিশাল বড় একটা বাগান। হাঁটতে হাঁটতে বাগানের শেষ মাথায় আসলে দেখা মিলবে ইন্ডিয়ার বর্ডারের। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, যেহেতু বর্ডার এরিয়া তাই সন্ধ্যার আগে আগে চলে যেতে হয়। বাগান থেকে বের হয়ে বর্ডার দিকে আসলাম। এটা হচ্ছে বর্ডারের পিলারটা। আমি কিন্তু এখন হচ্ছে মেনলি ইন্ডিয়ার সাইডে ধরতে গেলে আছি, কিন্তু এখানে যেহেতু বর্ডারে ওরা বাউন্ডারি দিছে এই জন্য হচ্ছে 150 গজ পিছনে বাউন্ডারি, তো এই জন্য নোম্যান্স ল্যান্ডটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। ঠিক পিছনেই কিন্তু হচ্ছে রাবার বাগানটা। আর আমি যদি উল্টা দিকে দেখাই তাহলে হচ্ছে এই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বেড়াটা, ইন্ডিয়া ওইদিকে। মানে আপনি কি এই জায়গায় গরু ছাগল চড়ান নাকি? এই জায়গা জমি কি আপনার? হ্যাঁ হ্যাঁ, ও, ওরা কি কিছু বলে নাকি? আমাদের বাড়ি ওইখানে। ও, বাংলাদেশ সাইডে? বাংলাদেশ সাইডে। ও, ইন্ডিয়ার ওরা কি এই বেড়া পার হয়ে আসতে পারে এদিকে? আসে? ওদের কি জমি আছে বেড়ার এদিকে? ও, ওরা কি এগুলা চাষ করে? করে হঠাৎ করেই দেখলাম ঝড় শুরু হয়ে গেল। ঝড়টা এখানে বসে হচ্ছে যদি উপভোগ করতে পারতাম তাহলে হচ্ছে বেস্ট হইতো, লাইফের বেস্ট একটা মেমোরি হইতো। বাট ব্যাগ ট্যাগ আছে সাথে, ভিজে গেলে ঝামেলা। তো এখান থেকে হচ্ছে এখন চলে যাচ্ছি। আমার পরশুরাম উপজেলার ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ। তা এখন যাব হচ্ছে পরশুরাম বাজারে।
ঘোরাঘুরি শেষ করে উপজেলায় মাগরিবের নামাজ পড়ে আমার গন্তব্য এবার পরশুরামের খণ্ডলহাই বাজারে। পরশুরাম উপজেলা ঘোরাঘুরি শেষ করে ফেললাম, কিন্তু এখনো মিষ্টি খেলাম না, এটা কিন্তু হয় না। কিন্তু আসলে ব্যাপারটা করছে একটু অন্যরকম। আমি রাবার বাগান থেকে বের হয়ে এই পর্যন্ত 4-5টা দোকানে মিষ্টি ট্রাই করে ফেলছি, কিন্তু পরে ট্রাই করার পরে জানতে পারলাম যে একটাও এখানকার অরিজিনাল মিষ্টি না। অবশেষে অনেক দৌড়ানোর পরে আমি এখন চলে আসছি এই পরশুরাম উপজেলার সবচেয়ে বিখ্যাত যে খণ্ডলের মিষ্টির দোকান, সেই কবির আহমেদ পাটোয়ারি খণ্ডলের মিষ্টি মেলার সামনে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শুরু করছেন হলো সর্বপ্রথম আমার আব্বাই শুরু করছিলেন। আচ্ছা এই খণ্ডল মিষ্টির উদ্যোক্তা বা ওনার হাত ধরেই। তো আমার আব্বা প্রায় 15-20 বছরের জন্য উনি করছেন। যখন অসুস্থ হয়ে গেছেন এর পরে উনি আর দোকানদারি করেন না। এর পরে কিছুদিন পরে আমার আব্বা মারা গেছে। তো পরক্ষণে আমরা দুই ভাই এই প্রতিষ্ঠান এখন বর্তমানে পরিচালনা করতেছি। আচ্ছা, আপনাদের নামে যে যে কুমিল্লার মাতৃ ভান্ডারের মতো এত কিছু চলে, আপনার অরিজিনালটা কিভাবে মানুষ খুঁজে আসলে পাবে? অরিজিনালটা খোঁজাটা দুষ্কর হয়ে গেছে এখন বর্তমানে। তো সর্বপ্রথম এটা আসলে যেহেতু একটা আমাদের এলাকার নাম হলো খণ্ডলাই বাজার। আচ্ছা আচ্ছা এই বাজারে খণ্ডলের নামের উপরে এই মিষ্টিটার নামকরণ হয়েছে খণ্ডলের মিষ্টি। আচ্ছা। তো এখন যে যেখানে সুবিধা পাইছে ওখানেই নাম দিয়েই মানে মিষ্টিটাকে চালু করে দিছে এগুলো হিসাব আর কি। যদি কেউ খণ্ডলের অরিজিনাল মিষ্টি খেতে চান তাহলে সরাসরি আসবেন খণ্ডলহাই বাজারে, এরপর কবির আহমেদ পাটোয়ারির এই দোকানে। একেবারে গরিব সুরতের একটা দোকান। সো ফাইনালি হচ্ছে গিয়ে খণ্ডলের মিষ্টি। এটা কিন্তু হচ্ছে স্পঞ্জ মিষ্টি। দেখতে কিন্তু হচ্ছে ওই বরিশালের রসগোল্লার মতো লাগলেও এটা কিন্তু হচ্ছে পিওর স্পঞ্জ। এই জন্য মিষ্টিটা চাপ দেওয়ার সাথে সাথে একদম চিপসে যায়। চামচটা ছেড়ে দেওয়ার পরে মিষ্টিটা আবার কিন্তু আগের মতো হয়ে যায়। আর বরিশালের মিষ্টিগুলো কিন্তু ছিল চামচ দিয়ে গিলেই হচ্ছে কেটে যেত, এটা কিন্তু এরকম না, এটা কিন্তু কাটতে একটু সময় লাগে। বুঝতে পারতেছি যে একটা অরিজিনাল মিষ্টি আর একটা ফেক মিষ্টির ভিতরে আসলে ডিফারেন্সটা কি। আমি 4 জায়গায় খাই আসার পরে এটা খাইতেছি, মানে এটার টেস্ট অন্য 4টার থেকে 1000 গুণে বেড়ে। মানে এখন বুঝলাম যে টেস্টের উপরে আসলে সবকিছু। মিষ্টি খাওয়া তো শেষ করলাম, কিন্তু আজকে আমি টেনশনে আছি। এই পর্যন্ত 10 থেকে 12টা মিষ্টি খেয়ে ফেলছি, আমার যে কি হবে জানি না। সো অবশেষে অ্যাট লিস্ট হচ্ছে অরিজিনালটা খাইতে পারলাম, এটা হচ্ছে একটা ভালো দিক। সো আপনারা আসলে হচ্ছে কবির আহমেদ পাটোয়ারির দোকানে আসবেন, খণ্ডলহাই বাজারের যেটা সেটাতে। সো আমার পরশুরাম উপজেলার ভিডিওটা আমি এই খণ্ডলহাই বাজারের এই কবির আহমেদ পাটোয়ারির খণ্ডলের আসল মিষ্টির মেলার দোকান থেকে শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।